রাতের ডায়েরি, অজানার অদৃশ্য পদচিহ্ন। ধীরে ধীরে সাহস সঞ্চয় করে দরজার কপাট খুলে দেয়া হলো। বাইরে কেবল নিস্তব্ধতা, তবুও মনে হলো যেন বাতাসের ভেতর দিয়ে কারো অদৃশ্য ছায়া সরে গেল। এক মুহূর্তের জন্য থেমে গেল নিঃশ্বাস। চোখের সামনে শূন্যতা, কিন্তু মনে হচ্ছিল কেউ যেন এক দৃষ্টে তাকিয়ে আছে। এ কি কেবল কল্পনা, নাকি সত্যি কোনো অদেখা সত্তা আমাদের অজান্তে ঘুরে বেড়ায় এই নিস্তব্ধ রাতের আধারে? প্রিয় দর্শক, আপনার জীবনেও কি কখনো এমন অনুভূতি এসেছে যখন নিস্তব্ধ অন্ধকার হঠাৎ জীবন্ত মনে হয়েছে? আর একটি ছোট্ট অনুরোধ, অনেকে আমাদের গল্প অনুভব করেন কিন্তু লাইক, মন্তব্য বা সাবস্ক্রাইব করতে ভুলে যান। মনে রাখবেন, আপনাদের একটি প্রতিক্রিয়াই আমাদের প্রেরণা, যা আমাদের এগিয়ে নিয়ে যায় আরো গভীর রহস্যের খোঁজে। রাত যখন নিঃশেষের পথে জানালার বাইরে তাকিয়ে দেখবেন হয়তো কোনো অদৃশ্য পদচিহ্ন ঠিক তখনই আপনার ছায়ার পাশে থেমে আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা আমাদের ভিডিওর প্রথম ঘটনার জন্য যার ইমেল সিলেক্ট করা হয়েছে তিনি হচ্ছেন ঢাকা থেকে মমিনুল ইসলাম। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা মমিনুলের ইমেল থেকে তার পাঠানো ঘটনা পড়ে আসি। মমিনুল তার ইমেলে লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইমরান ভাই, আমি ঢাকায় থাকি আর আমার নাম মোহাম্মদ মমিনুল ইসলাম। বলতে খুবই ভালো লাগছে আমি আপনার একজন নিয়মিত শ্রোতা। এখন পর্যন্ত একটি ঘটনাও মিস করিনি। ব্যক্তিগতভাবে আমার অ্যাম্বুলেন্স সংঘটিত ঘটনাগুলো প্রচণ্ড ভয়ঙ্কর লাগে, আর আমিও আজ অ্যাম্বুলেন্স সম্পর্কিত একটি ঘটনা আপনাকে লিখে পাঠাচ্ছি। জানি না আমার ইমেল সিলেক্ট হবে কিনা, তবে ঘটনাটি খুব চমৎকার লেগেছে আমার কাছে, তাই লিখে পাঠাচ্ছি। তার আগে বলে নেই, এটা যেহেতু আমার প্রথমবার, অর্থাৎ আমি প্রথমবারের মতো ঘটনা লিখে পাঠাচ্ছি, তাই লেখালেখিতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ আমি যার ঘটনা বলবো তার নাম আরমান। সে আমার বন্ধু নয়, তবে পরিচিত একজন। বড় ভাইয়ের মতোই মনে করি তাকে। ঘটনাটি আমি তার কাছ থেকেই শুনেছিলাম, আর তার সাথেই ঘটনাটি ঘটেছিল। আমি আর কথা না বাড়িয়ে আরমান ভাইয়ের ভাষ্যমতে ঘটনাটা আপনাকে লিখে পাঠাচ্ছি। বলছেন, আরমান ভাই, এই 8 বছরে অনেক কিছু দেখেছি, এমন সব ঘটনা যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। কখনো কখনো এমন লাশও নিয়ে যেতে হয় যাদের সাথে কোনো আত্মীয় স্বজন বা পরিচিত কেউ থাকে না। পুলিশ শুধু একটা কাগজ ধরিয়ে দিয়ে বলে, আরমান ভাই মর্গে দিয়ে দিন। এই কাজ করতে করতে মনটা পাথর হয়ে গেছে বললেও ভুল হবে না। কিন্তু কিছু কিছু ঘটনা এমনভাবে দাগ কেটে যায় যা সেই পাথরের বুকেও গভীর ফাটল ধরিয়ে দেয়। তেমনি এক হাড় কাঁপানো শীতের রাতের ঘটনা এটা। ডিসেম্বরের শেষ দিককার কথা। শহর জুড়ে সে রাতে এক অদ্ভুত কুয়াশার চাদর বেছানো ছিল। এমন ঘন কুয়াশা যে মনে হচ্ছিল পুরো শহরটাই যেন কোনো সাদা কাফনে ঢেকে গেছে। চারপাশটা কেমন বিষণ্ণ আর থমথমে। রাত প্রায় 11টা বাজে। দর্শকবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে কয়েক সেকেন্ড সময় চাচ্ছি। আপনাদের জন্য একটি বিশাল সুখবর। সাম্প্রতিক সময়ে আপনাদের জন্য আমরা একটি পারফিউম স্টোর খুলেছি। আপনাদের মধ্যে যারা পারফিউম অথবা আতর ব্যবহার করতে পছন্দ করেন তাদের জন্য আমাদের শপটি হবে বেস্ট। পারফিউম শুধু সুঘ্রাণ ছড়ায় তা নয়, বরং আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করতে 2 ফোঁটা পারফিউমের ভূমিকা অপরিসীম। তাই বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ রইল। আপনাদের মনোযোগ এবং সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা ফিরে যাব ঘটনায়। আমি ডিউটি শেষ করে সবেমাত্র ক্যান্টিনের গরম চায়ের কাপে চুমুক দিয়েছি। ভাবছি আজ রাতের মতো ছুটি। এমন সময় ওয়াকি টকিটা বেজে উঠল। ওপাশ থেকে ডিউটি ম্যানেজারের গলা ভেসে এলো, আরমান ভাই, একটা লাশ অনেক দূরের আর একটা জেলা শহরে পৌঁছাতে হবে, এখনই বের হতে হবে। গন্তব্যটা অনেক দূর, প্রায় 5-6 ঘন্টার রাস্তা। এই কুয়াশায় হয়তো আরো বেশি সময় লাগবে। মনটা একটু খুঁতখুত করলেও না করার উপায় নাই। এটাই আমার কাজ। আমি চায়ের কাপটা রেখে উঠে পড়লাম। আসছি স্যার বলে অ্যাম্বুলেন্সের দিকে রওনা দিলাম। আধা ঘন্টা পর আমি লাশ বুঝে নেওয়ার জন্য মর্গের পেছনে দাঁড়ালাম। 2জন ওয়ার্ড বয় একটা স্ট্রেচারে করে সাদা চাদরে মোড়ানো দেহটা নিয়ে এলো। সাথে কেউ ছিল না, না কোনো আত্মীয়, না পুলিশ। শুধু একটা ফাইল আমার হাতে ধরিয়ে দেয়া হলো, যাতে লেখা বেওয়ারিশ। আমি অ্যাম্বুলেন্সের পেছনের দরজা খুললাম।
ওয়ার্ড বয়রা সাবধানে স্ট্রেচারটা ভেতরে ঢুকিয়ে লক করে দিল। আমি শুধু দরজা বন্ধ করার আগে এক পলক তাকালাম। সাদা চাদরে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা। আমি কখনো চাদরের নিচে তার চেহারা দেখার চেষ্টা করিনি। এই 8 বছরে এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। কখনো প্রয়োজন মনে করিনি, আর সত্যি বলতে আমার ইচ্ছেও হয় না। যার যা পরিচয় ছিল তা তো দুনিয়াতেই শেষ। এখন সে শুধু একটা দেহ। আমি পেছনের দরজাটা সাবধানে বন্ধ করলাম। ড্রাইভিং সিটে এসে বসলাম। দরজায় একটা লম্বা শ্বাস ফেললাম। ইঞ্জিনে চাবি ঘোরাতেই গাড়িটা কেঁপে উঠল। আমি হিটারটা চালু করে দিলাম। তারপর আল্লাহর নাম নিয়ে বড় রাস্তার দিকে রওনা দিলাম। শহর পার হতে হতে রাত 11:30 বেজে গেল। কুয়াশা তখন আরো ঘন। হেডলাইটের আলো যেন এই সাদা দেয়াল ভেদ করতে পারছিল না। প্রথম কয়েক কিলোমিটার সব স্বাভাবিকই ছিল। দু একটা ট্রাক বা বাস ভো শব্দ করে পাশ কাটিয়ে যাচ্ছিল। কিন্তু শহর থেকে কিছুটা দূরে আসতেই এক অদ্ভুত অসহনীয় নীরবতা চারপাশটাকে গ্রাস করল। মনে হচ্ছিল যেন পুরো দুনিয়া ঘুমিয়ে পড়েছে, অথবা হয়তো আমি ছাড়া আর কেউ এই রাস্তায় নেই। গাড়ির ইঞ্জিনের শব্দ ছাড়া আর কোনো আওয়াজই নেই। আমার একটা অভ্যাস আছে, বিশেষ করে যখন রাতে একা ড্রাইভ করি, আমি বারবার রিয়ার ভিউ মিররে তাকাই। এটা এক ধরনের আত্মবিশ্বাস দেয় যে সব ঠিক আছে। সেই রাতেও আমি অভ্যাসবশত রিয়ার ভিউ মিররে তাকালাম। অ্যাম্বুলেন্সের পেছনের অংশটা আবছা নীল আলোয় আলোকিত। সাদা চাদরে মোড়ানো লাশটা ঠিক জায়গাতেই ছিল, একদম স্থির। কিন্তু পরক্ষণেই আমার বুকটা ধরফর করে উঠল। আমার মনে হলো চাদরটা সামান্য নড়ছিল, ঠিক পায়ের কাছের অংশটা। দর্শকবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সুখবর হলো আমরা নতুন একটি পারফিউম স্টোর চালু করেছি। যারা পারফিউম বা আতর ব্যবহার করতে ভালোবাসেন তাদের জন্য আমাদের সংগ্রহ হবে সেরা পছন্দ। পারফিউম শুধু সুগন্ধই নয়, আপনার ব্যক্তিত্বের অনন্য প্রকাশ। বিস্তারিত জানার জন্য ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। সময় ও মনোযোগের জন্য ধন্যবাদ। এখন আমরা ফিরে যাচ্ছি মূল ঘটনায়। আমি সাথে সাথে চোখ সরিয়ে নিলাম। বুকের ভেতরটা কেমন যেন খালি খালি লাগলো। ধুর, আমি নিজেকে নিজে বললাম, এটা আমার বিভ্রম। গাড়ি তো ঝাঁকুনি খাচ্ছে, হয়তো সে কারণে নড়েছে। আমি স্টিয়ারিংটা আরো শক্ত করে আঁকড়ে ধরলাম। নিজেকে সান্ত্বনা দিলাম যে আমি হয়তো বেশি ভাবছি। ক্লান্তি আর এই থমথমে পরিবেশ সব মিলিয়ে আমার মাথায় এসব খারাপ চিন্তা আসছে। আমি গাড়ির মিউজিক প্লেয়ারটা চালু করার চেষ্টা করলাম, কিন্তু শুধু ক্যাচ ক্যাচ শব্দ ছাড়া আর কিছু এলো না। এমনিতে আমি গান বাজনা খুব একটা শুনি না, বিশেষ করে লাশ নিয়ে যাওয়ার সময়। কিন্তু আজকের এই নীরবতাটা বড্ড বেশি গায়ে লাগছিল। মনে হচ্ছিল এই নীরবতায় যেন কোনো অশুভ কিছুর পূর্বাভাস দিচ্ছে। 12:30টার দিকে আমি একটা নির্জন গ্রামীণ এলাকা পার হচ্ছিলাম। এই এলাকাটা এমনিতে একটু ফাঁকা। এখানে জঙ্গল আর খালি মাঠ বেশি। রাস্তাটা এখানে এসে আরো বেশি অন্ধকার আর ভয়াবহ লাগছিল। হাইওয়ের দুপাশে বড় বড় গাছগুলো কুয়াশার মধ্যে অতিকায় দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। আমি গতি কমালাম না, শুধু চাইছিলাম যত দ্রুত সম্ভব এই জায়গাটা পার হতে। আমি আবার মিররের তাকালাম। সেই সাদা অবয়বটা এখনো স্থির, কিন্তু আমার বুকের ধরফরানি কমছিল না। আমার মনে হচ্ছিল পেছনে শুধু একটা লাশ নেই, অন্য কিছু আছে। এমন একটা কিছু যা আমার এই যাত্রাকে সহজ হতে দেবে না। আমার বারবার মনে হচ্ছিল কেউ যেন আমার পেছনে বসে আমার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে। এই অনুভূতিটা এত তীব্র ছিল যে আমার ঘাড়ের পেছনের চুল খাড়া হয়ে যাচ্ছিল। সেই জঙ্গল ঘেরা ফাঁকা এলাকা পার হচ্ছিলাম। রাস্তার দুপাশে বিশাল বিশাল গাছ যেন অন্ধকারের প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে। কুয়াশা ভেদ করে তাদের ডালপালাগুলোকে অতিকায় দানবের হাতের মতো লাগছিল। অ্যাম্বুলেন্সের হেডলাইট যতটুকু জায়গা আলোকিত করছিল, তার বাইরে যেন অন্য এক দুনিয়া, এক অজানা অন্ধকার দুনিয়া। আমি প্রাণপণে চেষ্টা করছিলাম সামনের রাস্তা থেকে চোখ না সরাতে, কিন্তু আমার অবাধ্য চোখ বারবার রিয়ার ভিউ মিররের দিকে চলে যাচ্ছিল। পিছনের সেই সাদা চাদরে মোড়ানো অবয়বটা এখনো স্থির। আমার মন বলছিল কিছু হয়নি আরমান, সব ঠিক আছে। কিন্তু আমার ভেতরের সত্তাটা চিৎকার করে বলছিল কিছু একটা গন্ডগোল আছে। হঠাৎ আমার নজর গেল রাস্তার পাশে। হেডলাইটের আলোয় স্পষ্ট দেখলাম এক মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। সাদা পোশাকে, চুলগুলো খোলা, মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। সে আমার দিকে তাকিয়ে হাত নাড়ছিল। রাতের এই প্রহরে এমন নির্জন জায়গায় এই দৃশ্যটা আমার শরীরের সব রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমার শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। আমি সাথে সাথে চোখ ডললাম। ভাবলাম এটা আমার বিভ্রম। এই নির্জন রাস্তায়
এই শীতে একটা মেয়ে এভাবে দাঁড়িয়ে থাকবে? অসম্ভব। আমি আবার তাকালাম, সে ওখানে আছে, ঠিক সেভাবে হাত নাড়ছে। আমার বুকটা ভয়ে সংকুচিত হয়ে এলো। এটা কোনো মানুষ হতে পারে না। আমি গতি না কমিয়েই পার হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি স্টিয়ারিং আরো জোরে চেপে ধরলাম, দোয়া দরুদ পড়তে শুরু করলাম। যে অ্যাম্বুলেন্স তার কাছাকাছি পৌঁছালো, আমি চোখ বন্ধ করে ফেলার মতো অবস্থায় আমি শুধু পাশ কাটিয়ে চলে গেলাম। কিন্তু আমার কান যেন কোনো একটা কান্নার আওয়াজ শুনতে পেল, অথবা হয়তো এটা আমার মনের ভুল। গাড়িটা একটু সামনে এগোতেই আমি ভয়ে ভয়ে রিয়ার ভিউ মিররে তাকালাম। রাস্তা খালি, কেউ নেই, যেন এক সেকেন্ডের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেছে। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভাবলাম হয়তো কুয়াশার কারণে কোনো গাছের আকৃতিকে মানুষ বলে ভুল করেছি। কিন্তু আমার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। আমার চোখ পেছনের স্ট্রেচারের দিকে গেল, আর যা দেখলাম তাতে আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। লাশের চাদরটা একটু বেশি খুলে গিয়েছিল, পায়ের দিকটা, এখন তার পায়ের নখ দেখা যাচ্ছিল। আমি জীবনে অনেক লাশ দেখেছি, কিন্তু এমন কিছু দেখিনি। নখগুলো অস্বাভাবিক রকম বড়, সামনের দিকে বাঁকানো, আর সেগুলোর রং কালো, কুচকুচে কালো, যেন কেউ আলকাতরা মাখিয়ে দিয়েছে। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। হিটার চালু থাকা সত্ত্বেও আমার শরীর ঠান্ডা হয়ে আসছিল। আমি চোখ সরিয়ে নিলাম। না, আমি আর পেছনে তাকাবো না। যাই ঘটুক, আমি শুধু গাড়ি চালাবো। ঠিক সেই মুহূর্তে আমার পকেটে ফোনটা বেজে উঠল। আমি এত জোরে চমকে উঠলাম যে গাড়িটা প্রায় রাস্তার বাইরে চলে যাচ্ছিল। কোনো মতে সামলে নিয়ে এক হাত দিয়ে কাঁপতে কাঁপতে ফোনটা বের করলাম। হাসপাতালের নম্বর। আমি কাঁপা গলায় বললাম, হ্যালো। ও পাশ থেকে ম্যানেজারের গলা ভেসে এলো, আরমান ভাই, আপনি কি লাশ নিয়ে বেরিয়ে পড়েছেন? আমি ঢোক গেলে বললাম, জি 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 স্যার, 11:30টার দিকে বেরিয়েছি। কেন স্যার? ওপাশের আওয়াজটা হঠাৎ করে গম্ভীর হয়ে গেল। কিন্তু আরমান ভাই, একটা বড় সমস্যা হয়ে গেছে। আপনি যে লাশটা নিয়ে গেছেন সেটা তো ওই শহরে যাওয়ার কথা ছিল না। পুলিশ তো একটু আগে এসে ওই লাশ অন্য জায়গায় স্থানান্তর করিয়েছে। আপনি সাথে করে কাকে নিয়ে গেছেন? আমার হাত পা জমে গেল। আমার আঙ্গুল স্টিয়ারিংয়ে এমনভাবে চেপে বসলো যে মনে হলো হাড়গুলো ভেঙে যাবে। কি কি বলছেন? আমি তো হাসপাতাল থেকেই লাশ নিয়ে আসছি। অটবয়রা নিজে আমাকে বুঝিয়ে দিয়েছে। না আরমান ভাই, আপনি ভুল করছেন। ওপাশের লোকটা প্রায় চিৎকার করে উঠল। ওই স্ট্রেচারে অন্য কেউ ছিল, আপনি। কিন্তু এর মধ্যে ফোনটা কেটে গেল। আমি ফোনের স্ক্রিনের দিকে তাকালাম, নো সার্ভিস। এইমাত্র কথা বলছিলাম আর এখনই নেটওয়ার্ক গায়েব। আমার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছিল। আমি কাকে নিয়ে যাচ্ছি? যদি ওটা সেই লাশ না হয়, তবে এটা কে? আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আমি ভয়ে ভয়ে আরেকবার মিররে তাকালাম। এবার চাদরটা কোমর পর্যন্ত খুলে গেছে। একটা হাত বাইরে চলে এসেছে। হাতটা নীলচে হয়ে আছে, যেন সব রক্ত এখানে এসে জমে গেছে। কিন্তু আসল ভয়াবহ দৃশ্য সেটা ছিল না। সেই নীলচে হাতের আঙুলগুলো নড়ছিল আস্তে আস্তে, যেন কেউ কোনো কিছু ধরার চেষ্টা করছে। এটা সম্ভব না। আমি জোরে চিৎকার করে উঠলাম। আমি এক ঝটকায় গাড়ি ব্রেক কষলাম। অ্যাম্বুলেন্সটা কর্কশ শব্দ করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ল। আমার হৃৎপিণ্ড এমনভাবে লাফাচ্ছিল যে মনে হচ্ছিল বুক ফেটে বেরিয়ে আসবে। আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার জানতেই হবে পেছনে কি আছে। আমি কাঁপতে কাঁপতে দরজা খুলে বাইরে বেরোলাম। কনকনে ঠান্ডা বাতাস আমার ঘরমাক্ত মুখে চাবুকের মতো আঘাত করলো। আমি সাহস করে পেছনের দরজা খুললাম। ভেতরে আবছা নীল আলোয় দেখলাম চাদরটা আবার ঠিকঠাকভাবে পাতা। লাশটা একদম স্থির। সেই কালো নখ, সে নীলচে হাত, কিছুরই কোনো চিহ্ন নেই। আমি অবাক হয়ে গেলাম। এটা এটা সব আমার মাথার খেলা। আমি নিজেকে বোঝালাম ওই ফোন কলটা হয়তো কোনো কারণে কেটে গেছে, আর আমি ভয়ে উল্টো পাল্টা দেখছি। আমি স্বস্তি পাওয়ার চেষ্টা করলাম। দরজাটা জোরে বন্ধ করে দিলাম। ভাবলাম আর যাই হোক, গন্তব্যে না পৌঁছে আমি থামবো না। আমি পেছনের দরজাটা সশব্দে বন্ধ করে দিলাম। আমার নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না। আমি স্পষ্ট দেখলাম হাতটা নড়ছে, অথচ এখন সব স্বাভাবিক। আমি নিশ্চয়ই পাগল হয়ে যাচ্ছি। বিড়বিড় করে বললাম আমি। এই নির্জনতায় কুয়াশা আর ওই হাসপাতালের ফোন কল সব মিলিয়ে আমার মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে। আমি একটা লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। ঠিক করলাম আর কোনো দিকে না তাকিয়ে সোজা গাড়ি চালিয়ে যাব। যখনই আমি ঘুরে ড্রাইভিং সিটের দিকে পা বাড়িয়েছি, আমার কানের কাছে কেউ ফিসফিস করে বলল, আরমান। এতটা স্পষ্ট
এতটাই কাছের আওয়াজ যে আমার মনে হলো কেউ আমার কাঁধের ওপর মুখ রেখে এই কথাটা বলেছে। একটা বরফ শীতল ভয়ের স্রোত আমার মাথা থেকে পা পর্যন্ত নেমে গেল। আমি ঝটকা দিয়ে পেছনে ঘুরলাম। কেউ ছিল না। ঘুটঘুটে অন্ধকার, কুয়াশায় ঢাকা জঙ্গল, আর আমার অ্যাম্বুলেন্স। বাতাস পর্যন্ত যেন ভয়ে থেমে গেছে। আমি পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার মুখ দিয়ে কোনো স্বর বেরোলো না। এটা আমার বিভ্রম হতে পারে না। আমি স্পষ্ট শুনেছি কেউ আমার নাম ধরে ডেকেছে। আমি প্রায় দৌড়ে গিয়ে ড্রাইভিং সিটে বসলাম। দরজাটা এত জোরে লাগালাম যে কাঁচগুলো ঝনঝন করে উঠল। আমার হাত কাঁপছিল, স্টিয়ারিং ধরতেও কষ্ট হচ্ছিল। আমি কাঁপা হাতে চাবি ঘুরিয়ে ইঞ্জিন স্টার্ট করলাম। গাড়ি আবার চলতে শুরু করলো, কিন্তু আমার সমস্ত মনোযোগ তখন পেছনের অংশে। কুয়াশা আরো গভীর হয়ে গিয়েছিল। এখন আর 10 ফুট দূরের জিনিসও দেখা যাচ্ছিল না। আর রাস্তাটা এখন একদম জনশূন্য লাগছিল। মনে হচ্ছিল যেন আমি এই দুনিয়ার কোনো পরিচিত রাস্তায় নেই, অন্য কোনো দুনিয়ায় ঢুকে পড়েছি। একটা অন্য জগৎ, যেখানে শুধু আমি আছি আর আমার পেছনের ওই অজানা খারাপ জিনিসটা আছে। আমার চোখ বারবার মিররের দিকে চলে যাচ্ছিল। আমি না তাকিয়ে থাকতে পারছিলাম না। প্রথম কয়েক মিনিট সব শান্ত। সেই সাদা চাদরটা একদম স্থির। আমি নিজেকে বোঝাতে শুরু করলাম, হয়তো আগের সবকিছুই আমার মনের ভুল ছিল, হয়তো ওই ডাকটাও বাতাসের শব্দ ছিল। কিন্তু কিছুক্ষণ যেতেই আমি আবার সেটা দেখলাম। সেই হাতটা যা আগে চাদরের বাইরে বেরিয়েছিল, সেটা এখন আরো একটু উপরে উঠে আসছে, যেন কেউ আস্তে আস্তে খুব সাবধানে চাদরটা সরাচ্ছে। প্রথমে আঙুলগুলো, তারপর কবজি, তারপর পুরো হাতটা বেরিয়ে এলো। সেই নীলচে ফোলা ফোলা হাত। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি দেখতে পাচ্ছিলাম হাতটা এবার স্ট্রেচারের কিনারা ধরেছে, যেন ওটা এবার উঠে বসার চেষ্টা করছে। আমি আর পারলাম না, না আর না। আমি চিৎকার করে উঠলাম। আমি সাথে সাথে গাড়ি একপাশে থামালাম। এই ঘটনার শেষ দেখে ছাড়বো আমি। আমার ভয়কে জয় করতেই হবে। এবার আমি পুরোপুরি প্রস্তুত হয়ে নামলাম। ড্যাশবোর্ড থেকে আমার শক্তিশালী টর্চটা বের করে নিলাম। এটা শুধু টর্চ নয়, বেশ ভারী আত্মরক্ষার কাজও হতে পারে। আমি টর্চটা জ্বালিয়ে পেছনের দরজার দিকে এগোলাম। আমার বুক জোরে জোরে ধরফর করছিল। আমি আল্লাহ তাআলার নাম নিলাম। তারপর এক ঝটকায় পেছনের দরজা দুটো খুলে ফেললাম। টর্চের তীব্র আলো গিয়ে পড়ল স্ট্রেচারের ওপর। আমার চিৎকার বের হতে গিয়েও গলায় আটকে গেল। চাদর পুরোপুরি খোলা, ওটা স্ট্রেচারের এক পাশে পড়ে আছে। আর লাশটার চোখ দুটো খোলা। টর্চের আলোয় দেখলাম চোখ দুটো স্থির, কিন্তু আমার দিকে তাকিয়ে আছে, যেন ওটা লাশ নয়, একটা জীবন্ত মানুষ, বা হয়তো অন্য কিছু। তার মুখে একটা অদ্ভুত বিভৎস হাসি লেগে আছে। আমি ভয়ে কয়েক পা পিছিয়ে গেলাম, কিন্তু পরক্ষণে আমার মধ্যে এক অদ্ভুত জেদ কাজ করলো। আমি এই জিনিসটাকে ভয় পাবো না। দর্শকবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সুখবর হলো আমরা নতুন একটি পারফিউম স্টোর চালু করেছি। যারা পারফিউম বা আতর ব্যবহার করতে ভালোবাসেন, তাদের জন্য আমাদের সংগ্রহ হবে সেরা পছন্দ। পারফিউম শুধু সুগন্ধই নয়, আপনার ব্যক্তিত্বের অনন্য প্রকাশ। বিস্তারিত জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। সময় ও মনোযোগের জন্য ধন্যবাদ। এখন আমরা ফিরে যাচ্ছি মূল ঘটনায়। এটা একটা মৃতদেহ ছাড়া আর কিছুই নয়। আমি হাত বাড়িয়ে চাদরটা আবার ওপরে তুলতে গেলাম। ভাবলাম হয়তো ওয়ার্ড বয়রা ঠিক মতো ঢাকেনি, ঝাঁকুনিতে খুলে গেছে। কিন্তু যে আমি হাত লাগালাম, ওটা আমার হাত ধরে ফেললো। আমার কবজিটা খপ করে ধরে ফেললো। সেই নীলচে হাতটা বরফের মতো ঠান্ডা। শুধু ঠান্ডা নয়, যেন এই হাতের নিজের কোনো তাপমাত্রা নেই, উল্টো আমার শরীরের সব উত্তাপ শুষে নিচ্ছে। আমার হাতটা মুহূর্তে অবশ হয়ে আসতে লাগলো। আমার তো প্রাণী পেরিয়ে যাওয়ার জোগাড়। আমি আমার সমস্ত শক্তি দিয়ে ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সেই হাতের আকর লোহার মতো শক্ত। ছাড়ো, ছাড়ো আমাকে। আমি পাগলের মতো চিৎকার করতে লাগলাম। আমি অন্য হাত দিয়ে সেই হাতটা ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। সেই খোলা চোখ দুটো আমার দিকে তাকিয়ে হাসছিল। আমি শেষ চেষ্টা হিসেবে আমার সমস্ত শরীর দিয়ে এক ধাক্কা মারলাম। সেই ঝটকায় হাতটা ছুটে গেল। আমি টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলাম। আমি এক মুহূর্ত দেরি করলাম না। কোনো মতে উঠে দাঁড়িয়ে পেছনের দরজা দুটো ধাক্কা দিয়ে বন্ধ করলাম। আমার হাতে এখনো সেই বরফ শীতলের স্পর্শ লেগে আছে। আমি দৌড়ে গিয়ে ড্রাইভিং সিটে বসলাম। আমার বুক জোরে জোরে ধরফর করছিল। আমি এখন পুরোপুরি আতঙ্কে। এটা কোনো লাশ নয়, এটা অন্য কিছু, একটা অশুভ অবয়ব। কিন্তু সমস্যা হলো আমি রাস্তার মাঝখানে,
না সামনে কোনো সাহায্য পাওয়ার আশা আছে, না পেছন ফেরার। আমি বুঝতে পারছিলাম না কি করব। এই জিনিসটাকে নিয়ে সামনে যাব নাকি শহরে ফিরে যাব। আমি নিজেকে বুঝিয়ে গাড়ি আবার চালাতে শুরু করলাম। সিদ্ধান্ত নিলাম যত দ্রুত সম্ভব গন্তব্যে পৌঁছাবো। এই অভিশাপটাকে নামিয়ে দিয়েই আমি ফিরব। কিন্তু এখন রাস্তাটা অদ্ভুত লাগছিল। সেই গাছ, সেই বোর্ডে যেগুলো আমি আগে দেখেছিলাম, সব গায়েব। যেন আমি কোনো অচেনা রাস্তায় চলে এসেছি। একটা অন্তহীন রাস্তা যা শুধু কুয়াশা আর অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। আমি পাগলের মতো অ্যাম্বুলেন্স চালাচ্ছিলাম। আমার হাত স্টিয়ারিং হুইলে এমনভাবে চেপে বসেছিল যে আঙুলের গা হাঁটুগুলো সাদা হয়ে গিয়েছিল। আমার পুরো শরীর কাঁপছিল, কিন্তু তার চেয়েও বেশি কাজ করছিল আতঙ্ক। আমার হাতে সেই বরফ শীতল স্পর্শটা তখনও লেগে আছে। মনে হচ্ছিল যেন আমার চামড়ার নিচে সেই ঠান্ডা ভাবটা ঢুকে গেছে, যা কোনো হিটারে গরম হবে না। আমি এখন কোনো রাস্তায় আছি তা আমি জানি না। কুয়াশা এত ঘন যে মনে হচ্ছিল আমি কোনো মেঘের ভেতর দিয়ে গাড়ি চালাচ্ছি। কোনো মাইল ফলক নেই, কোনো রাস্তার চিহ্ন নেই, শুধু একটা অন্তহীন কালো পিচের রাস্তা যা আমার অ্যাম্বুলেন্স গিলে খাচ্ছে। আমার চোখ বারবার রিয়ার ভিউ মিররে চলে যাচ্ছিল। পিছনের নীল আলোয় আমি দেখতে পাচ্ছিলাম সেই সাদা চাদরটা আবার জায়গা মতো চলে এসেছে। কিন্তু আমি জানতাম ওটা একটা ফাঁদ। ওটার নিচে যা আছে তা শান্ত হয়ে শুয়ে নেই। হঠাৎ করে অ্যাম্বুলেন্সের ইঞ্জিনটা খক খক করে কেসে উঠল, তারপর বন্ধ হয়ে গেল। গাড়িটা কয়েক সেকেন্ড গড়িয়ে গিয়ে রাস্তার মাঝখানে একদম থেমে গেল। হেডলাইটগুলো নিভে গেল, হিটার বন্ধ হয়ে গেল, ড্যাশবোর্ডের সব আলো নিভে গেল। এক মুহূর্তে আমি চলমান একটা গাড়ি থেকে একটা নিথর ধাতব বক্সের ভেতরে বন্দী হয়ে গেলাম। বাইরে ঘুটঘুটে অন্ধকার, শুধু জঙ্গলের ভেতর থেকে ঝিঝি পোকার একটানা শব্দ আসছিল, আর আসছিল পিছন থেকে কারো ভারী শ্বাসের শব্দ। আমি ভয়ে জমে গেলাম। চাবি ঘোরালাম, কিছু হলো না। আবার ঘোরালাম, ইঞ্জিন স্টার্ট হওয়ার কোনো লক্ষণই নেই। আর ঠিক তখনই আমার পেছনের কেবিন থেকে একটা ক্যাচ করে শব্দ হলো। আমি রিয়ার ভিউ মিররে তাকালাম। অ্যাম্বুলেন্সের পেছনের দরজা নিজে থেকেই খুলতে লাগলো, আস্তে আস্তে, একটা কর্কশ শব্দ করে। আমি ঘুরে তাকালাম। আমার গলা শুকিয়ে গেছে। সে অবয়বটা, ওটা আর শুয়ে নেই, ওটা বসে পড়েছে স্ট্রেচারের ওপর, খুব শান্তভাবে মাথাটা নিচু করে, যেন কেউ খুব ক্লান্ত। আমি নড়তে পারছিলাম না। আমার শরীরে যেন প্রাণ নেই। আমি দরজা খুলে পালানোর চেষ্টা করলাম, কিন্তু আমার হাত যেন পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে। সে অবয়বটা আস্তে আস্তে মাথা তুলে আমার দিকে তাকালো। তার চোখ দুটো টকটকে লাল, যেন দুটো জ্বলন্ত কয়লা। সেই লাল আলোয় আমি তার মুখটা স্পষ্ট দেখতে পেলাম, একটা বিকৃত পচে যাওয়া মুখ। তারপর সে মুখ খুলল, আর যে আওয়াজটা বেরোলো সেটা কোনো মানুষের ছিল না, ভারী কর্কশ, যেন কেউ পাথরের ওপর লোহা ঘষছে। আমি সেটা নই যা তুমি ভাবছ। এই ভয়ঙ্কর আর ভারী কণ্ঠস্বরটা আমার কানের ভেতর দিয়ে মস্তিষ্কে আঘাত করলো। অ্যাম্বুলেন্সের ভেতরে সেই নীরবতা মৃত্যুর মতো লাগছিল। সে অবয়বটা এখন পুরোপুরি উঠে দাঁড়িয়েছে। সে স্ট্রেচার থেকে নেমে অ্যাম্বুলেন্সের মেঝেতে দাঁড়ালো। তার শরীরটা একটা সাধারণ মানুষের লাশের মতোই ছিল, কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গি, ঘাড়ের বাঁকানো নড়াচড়া আর চোখের সেই লালিমা সবকিছুই অস্বাভাবিক ছিল। আমি সেটা নই যা তুমি ভাবছ। সেই আওয়াজ শুনেই আমার কলিজা যেন বুক ফেটে বেরিয়ে আসতে চাইল। আমার শরীরের সব শক্তি একেবারে ফিরে এলো। আমি আর এক মুহূর্ত অপেক্ষা করলাম না। আমি তাড়াতাড়ি দরজা খুলে গাড়ি থেকে লাফ দিলাম। বাইরে প্রচন্ড ঠান্ডা, কিন্তু ঘামে আমার শার্ট ভিজে গেছে। আমি টলতে টলতে অ্যাম্বুলেন্স থেকে কয়েক কদম দূরে সরে গেলাম। আমি পেছন ফিরে তাকালাম। অ্যাম্বুলেন্সের ভেতরের নীল বাতিটা নিভে গেছে, কিন্তু সেই লাল চোখ দুটো তখনও জ্বলজ্বল করছে। আমি কাঁপা হাতে ফোন বের করলাম, কিন্তু যা ভয় পেয়েছিলাম তাই নেটওয়ার্ক নেই, একটা দাগও না। আমি অবাক হলাম, এটা কিভাবে সম্ভব? এই বড় হাইওয়েতে নেটওয়ার্ক কিভাবে গায়েব হতে পারে? আমি চারপাশে তাকালাম, শুনশান নীরবতা, না কোনো গাড়ি, না কোনো আওয়াজ। আমি নিজেও বুঝতে পারছিলাম না আমি কোথায় আছি। এই জঙ্গল, এই রাস্তা, সবকিছুই অচেনা। হঠাৎ অ্যাম্বুলেন্সের পেছনের খোলা দরজা থেকে একটা বিকট চিৎকারের আওয়াজ এলো। এমন আওয়াজ যেন কেউ ভেতরে জ্বলছে, একটা অমানসিক আর্তনাদ। আমি ভয়ে 2 কদম পিছিয়ে গেলাম। দেখলাম সে অবয়বটা এখন পুরোপুরি দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সের দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো, কিন্তু এখন তাকে আর আগের মতো মনে হচ্ছিল না। তার পা মাটি থেকে সামান্য উপরে, যেন সে হাওয়ায় ভাসছে। তার চুলগুলো লম্বা হয়ে গেছে,
কাঁধ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। চেহারাটা ঝাপসা, যেন ধোঁয়া দিয়ে তৈরি, আর চোখ দুটো, সেই টকটকে লাল চোখ দুটো স্থিরভাবে আমার দিকে তাকিয়ে আছে। এটা কোনো লাশ নয়, এটা একটা ছায়ামূর্তি, একটা ভয়ঙ্কর খারাপ জিনিস। আর আমি সেটার সাথে এতক্ষণ এক গাড়িতে বন্দী ছিলাম। সেই মুহূর্তে আমার কি অবস্থা হয়েছিল তা আমি ভাষায় বোঝাতে পারবো না। আমার মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডটা ভয়ে ফেটে যাবে। আমি পেছনে পালানোর চেষ্টা করলাম, কিন্তু আমার পা দুটো যেন মাটির সাথে আটকে গেছে। মনে হচ্ছিল কেউ যেন অদৃশ্য শিকল দিয়ে আমার পা বেঁধে ফেলেছে। আমি সেই ভাসমান ভয়ঙ্কর অবয়বটার দিকে তাকিয়েছিলাম, যার লাল চোখ দুটো অন্ধকারে জ্বলছিল। সেই মুহূর্তে তার সেই ভারী পাথরে আওয়াজটা আবার ভেসে এলো। এবার যেন আমার কানের পাশে নয়, সরাসরি আমার মাথার ভেতরে। তুমি আমাকে নিজে নিয়ে এসেছো, এখন গন্তব্যে পৌঁছাও। ওটাকে আমার কোনো মানুষের অভাব মনে হচ্ছিল না। ওটা ছিল অন্ধকারের একটা ঘনীভূত রূপ। আর ঠিক সেই মুহূর্তে একটা অদ্ভুত অবিশ্বাস্য ঘটনা ঘটল। আমার হাতের ঘড়ি, যা একটু আগেও রাত 1:30 বাজাচ্ছিল, হঠাৎ করে সেটার কাঁটাগুলো বনবন করে ঘুরতে শুরু করলো। আমি দেখলাম কাঁটাগুলো ঘুরতে ঘুরতে সকাল 7টায় গিয়ে থেমে গেল। কিন্তু বাইরে তখনও ঘুটঘুটে অন্ধকার। সূর্য কোথাও নেই, আলো নেই, শুধু আমার ঘড়ির কাঁটা বদলে গেল। আর সাথে সাথেই আমার পেছনের অ্যাম্বুলেন্সের ইঞ্জিন নিজে থেকে স্টার্ট হয়ে গেল। হেডলাইটগুলো দপ করে জ্বলে উঠল। পেছনের দরজা দুটো সশব্দে বন্ধ হলো। আমি ঘুরে তাকালাম, সেই ভাসমান অবয়বটা গায়েব। আমার পা কাঁপছিল, কিন্তু আমার নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। যেন কোনো এক অদৃশ্য শক্তি আমাকে ঠেলে গাড়ির দিকে নিয়ে চলল। আমি দরজা খুলে ড্রাইভিং সিটে বসলাম। ইঞ্জিন স্বাভাবিকভাবে চলছিল। হিটার আবার চালু হয়ে গেছে। আমি ভয়ে ভয়ে রিয়ার ভিউ মিররে তাকালাম। পেছনে সেই চাদরটা এখন আবার ঠিকঠাকভাবে পাতা, যেন কিছুই হয়নি। আমি স্টিয়ারিং ধরলাম, কিন্তু আমার হাত ঘোরানোর আগে স্টিয়ারিং হুইলটা নিজে থেকেই বাম দিকে ঘুরতে শুরু করলো। কিছুটা দূরে কুয়াশার ভেতর থেকে একটা ছোট পাকা রাস্তা দেখা গেল, যেটা আগে এখানে ছিলই না। সেই রাস্তার মুখে একটা পুরনো মরচে পড়া বোর্ড লাগানো। হেডলাইটের আলোয় আমি লেখাটা পড়লাম, কবরস্থান, নির্জনতা, পরের মোড়। আমার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। আমি আমার জীবনে কখনো এই নাম শুনিনি। দেশের কোনো জেলাতে এমন অদ্ভুত নামের কবরস্থানের কথা আমি শুনিনি। অ্যাম্বুলেন্সের মুখ এখন সেই কবরস্থান, নির্জনতার দিকে। গাড়িটা নিজে থেকে সেদিকে ঘুরলো। আমি শুধু গাড়িতে বসেছিলাম, কিন্তু ওটা নিজের ইচ্ছে মতো চলছিল। আমি ব্রেক চাপার চেষ্টা করলাম, কিন্তু ব্রেক পাথরের মতো শক্ত হয়ে আছে। বড় রাস্তার বোর্ডগুলো একটা একটা করে গায়েব হয়ে গেল। যেন আমি এমন এক জায়গায় এসেছি যেখানে দুনিয়ার কোনো বাস্তবতা নেই। কবরস্থানটা একদম আলাদা ছিল। শহরের কবরস্থানের মতো সাজানো গোছানো নয়। পুরো এলাকায় গাছপালার জাল, ঝরে পড়া ফুল আর ঠান্ডা হাওয়ার এক অদ্ভুত স্রোত। রাস্তার দুপাশে পুরনো কবর, কিছু অক্ষত আর কিছু অর্ধেক খোলা। অ্যাম্বুলেন্স দ্রুত চলছিল। আমি বারবার গতি কমানোর চেষ্টা করছিলাম, কিন্তু গাড়ি নিজে থেকে গতি বাড়াচ্ছিল। যেন কোনো এক বিশাল শক্তি আমাকে এই জায়গায় টেনে নিয়ে আসছে। কবরস্থানে পৌঁছাতে অ্যাম্বুলেন্স নিজে থেকেই থেমে গেল। ইঞ্জিনও বন্ধ হয়ে গেল, আর কবরস্থান এক ভয়াবহ নীরবতায় ডুবে গেল। আমি গাড়ির দরজা খুললাম, বুক ধরফর করছিল। কিন্তু বাইরে বেরিয়ে যখন কবরস্থানের দিকে তাকালাম, আমার চোখের সামনে এক ভয়ঙ্কর দৃশ্য ছিল। সে অবয়বটা, ওটা এখন কবরস্থানের ভিতরে দাঁড়িয়ে, আমার অ্যাম্বুলেন্স থেকে প্রায় 50 গজ দূরে। সে আর ভাসছিল না, মাটিতে দাঁড়িয়েছিল। তার পরনে সেই সাদা চাদর যে অ্যাম্বুলেন্সে ছিল, আর তার চোখ দিয়ে রক্ত ঝরছিল। সেই লাল চোখ আর নেই। এখন সেখানে দুটো কোটর, যেখান থেকে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। যেন কোনো ছায়া তার শরীর থেকে বেরিয়ে আসছে। আর তারপর সে আওয়াজ এলো। এবার আর সেই ভারী কণ্ঠ নয়, বরং একটা কাতর ভাঙা গলা। তোমাকে আমার সাহায্য করতে হবে। আমার শরীর শিউরে উঠল। সে আওয়াজ, সে ব্যক্তি, সবকিছু অস্বাভাবিক। সে আমার দিকে ইশারা করলো। আমি না চাইতেও পা বাড়ালাম। আমার নিজের উপর যেন কোনো নিয়ন্ত্রণই ছিল না। আমি খোলা চোখে সব দেখছিলাম, কিন্তু কিছু করতে পারছিলাম না। আমি সেই অবয়বটার দিকে এগিয়ে যাচ্ছিলাম। সে কবরস্থানের মাঝে একটা অর্ধেক খোঁড়া কবরের কাছে দাঁড়িয়েছিল। তার সাথে সাথে আমার পাও সেদিকে এগোচ্ছিল। তারপর সে বলল, তোমাকে আমার কবর দিতে হবে। জানি না কিভাবে আমার মুখ দিয়ে আওয়াজ বেরোলো। আমি ভয় পেতে পেতে প্রশ্ন করলাম, তুমি কি জীবিত? সে মাথা নাড়ল, একটা দীর্ঘশ্বাস নিল। আমি জীবিত ছিলাম, কিন্তু এখন নেই। আমার মনে একটাই প্রশ্ন, আমার কি এটা করা উচিত, নাকি সাথে সাথে পুলিশকে খবর দেওয়া উচিত?
কিন্তু আমি জানতাম এখানে কোনো পুলিশ আসবে না। এখানে কেউ নেই, শুধু আমি আর এই কবরস্থানের অশরীরী বাসিন্দারা। আমি সেই অর্ধেক খোঁড়া কবরের কিনারায় দাঁড়িয়ে কাঁপছিলাম। আমার সামনে সে অবয়বটা, যার চোখ দিয়ে রক্ত ঝরছে, সে আমাকে তার কবর সম্পন্ন করার জন্য অনুরোধ করছে। আমার মস্তিষ্ক কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছিল না। এসব কি সত্যি, নাকি এটা শুধু আমার বিভ্রম? আমি কি একটা খারাপ জিনিসকে সাহায্য করতে যাচ্ছি? আমি ভয়ে এক পা পিছিয়ে গেলাম। আমি পারবো না। যে আমি এটা বললাম, কবরস্থানের নীরবতা ভেঙে গেল। হঠাৎ করে সে অর্ধেক খোঁড়া কবরের ভেতর থেকে একটা গোঙানির শব্দ এলো, আর তারপর কবর থেকে একটা ছায়া বেরিয়ে এলো, একটা কুণ্ডলি পাকানো কালো ধোঁয়ার মতো। সেই ছায়াটা আমার পা ধরে ফেললো। ওটা খুবই ঠান্ডা, ভেজা, ভারী মনে হচ্ছিল, যেন কেউ কাদা মাখা একটা বরফের হাত দিয়ে আমার গোড়ালি চেপে ধরেছে। আমি পুরো শক্তি দিয়ে নিজেকে পেছনে টানলাম, কিন্তু ভারসাম্য হারিয়ে ফেললাম, আর সে অর্ধেক খোঁড়া কবরের কিনারায় পড়ে গেলাম। আমার চোখ খোলা ছিল, কিন্তু সামনে যে দৃশ্য ছিল তা কোনো সিনেমার নয়, বরং একটা অবিশ্বাস্য বাস্তব। যে কবরে আমি পড়েছিলাম সেটা অর্ধেক খোলা, আর কবরের ভেতরে আর একটা লাশ। সে একই চেহারা, সে একই সাদা কাফন যা আমার অ্যাম্বুলেন্সে ছিল। আমার চিৎকার বের হয়ে আসছিল, কিন্তু গলা বন্ধ হয়ে গিয়েছিল। আমার শরীর কাঁপছিল। দুইটা লাশ, একটা অ্যাম্বুলেন্সে আর একটা এই কবরে। এটা কিভাবে সম্ভব? আমি নিজেই অবাক। ঠিক তখনই পেছন থেকে সেই ভারী কর্কশ কণ্ঠস্বরটা এলো, যে কণ্ঠ আমি অ্যাম্বুলেন্সে শুনেছিলাম। আসল লাশ তো এটা। তুমি যাকে নিয়ে এসেছো সে আমি নই। আমি ঘুরে তাকালাম। অ্যাম্বুলেন্সের ভেতরের বাতি আবার জ্বলে উঠেছে। সে প্রথম অবয়বটা, যাকে আমি হাসপাতাল থেকে নিয়ে এসেছিলাম, সে এখন বাইরে বেরিয়ে এসেছে। কিন্তু এখন তার রূপ সম্পূর্ণ অন্য। তার শরীরটা পুরোপুরি কালো হয়ে গেছে, একটা জমাট বাঁধা ছায়ামূর্তি। তার চোখ দুটো এখন আর লাল নয়, বরং ধবধবে সাদা ও শূন্য, আর মুখ থেকে কালচে ধোঁয়া বেরোচ্ছিল। মনে হচ্ছিল আজ আমার মৃত্যু নিশ্চিত। এই খারাপ জিনিসটা আমাকে মেরেই ফেলবে। এখন সেই কালো অবয়বটা একদম আমার কাছে পৌঁছে গেছে। আমার চোখের সামনে সে তার একটা হাত আমার দিকে বাড়ালো, ধোঁয়ার মতো সেই হাতটা। আর যেই সেই হাতটা আমার কাঁধে লাগলো, একটা অদ্ভুত তীব্র ব্যথা আমার পুরো শরীরে ছড়িয়ে পড়ল। আমার চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল, চারপাশ ঘুরতে শুরু করলো। আমি জোরে চিৎকার করলাম। ঠিক সেই মুহূর্তে কবরের ভেতরের সত্তাটি, যার চেহারা অ্যাম্বুলেন্সের লাশের মতো ছিল, সাথে সাথে আমার পা থেকে হাত সরিয়ে নিয়ে চিৎকার করে বলল, বাঁচতে চাইলে আমাকে কবর দাও। আমি কোনো মতে টলতে টলতে উঠলাম। সেই কালো ছায়া মূর্তিটা আমার দিকে আবার এগিয়ে আসছিল। আমি আর কিছু ভাবলাম না, দুহাতে কবরের পাশে থাকা বেলচা তুলে নিলাম, আর পাগলের মতো কবরের ভেতরে মাটি ফেলতে শুরু করলাম। আমার শ্বাস আটকে আসছিল, শরীর কাঁপছিল, কিন্তু আমি মাটি ফেলেই যাচ্ছিলাম। অন্যদিকে সেই কালো অবয়বটা আর কিছু বলছিল না, শুধু রাগে চিৎকার করছিল। তার চিৎকারে কবরস্থানের গাছগুলো কাঁপছিল। প্রতিবার আমি যখন বেলচা দিয়ে মাটি ফেলছিলাম, সেই ছায়াটা যেন যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিল। হঠাৎ সে এমন এক চিৎকার দিল যে পুরো কবরস্থান কেঁপে উঠল। যে কবরটা সম্পূর্ণ হলো, মাটি দিয়ে পুরোপুরি ভরে গেল, সেই কালো ছায়া মূর্তিটা জোরে চিৎকার করে পরের মুহূর্তে হাওয়ায় মিলিয়ে গেল, যেন সেটার অস্তিত্বই ছিল না। সবকিছু এক মুহূর্তে শান্ত হয়ে গেল। কবরটা মাটি দেওয়া শেষ হতেই পূব দিক থেকে সূর্যের প্রথম আভা দেখা দিল। ফজরের আজান ভেসে আসছিল দূর থেকে। পাখিরা কিচিরমিচির করতে লাগলো। কুয়াশা কেটে যেতে শুরু করলো। রাতের সেই ভয়াবহতা যেন ভোরের আলোয় ধুয়ে মুছে গেল। আমি হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লাম। আমি বেঁচে আছি, আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়েছেন। আমি পেছন ফিরে তাকালাম। আমার অ্যাম্বুলেন্সটা একদম শান্তভাবে দাঁড়িয়ে আছে, দরজা বন্ধ। আমি কাঁপতে কাঁপতে গাড়ির দিকে এগোলাম। পেছনের দরজা খুললাম। ভেতরের স্ট্রেচারটা খালি, শুধু সেই সাদা চাদরটা একপাশে সুন্দর করে ভাঁজ করা, যেন কেউ ব্যবহারই করেনি। আমি কাঁপতে কাঁপতে গাড়ির ড্রাইভিং সিটে বসলাম, ইঞ্জিন চালু করলাম। এবার সহজে স্টার্ট হয়ে গেল। বড় রাস্তায় মহাসড়কে ফিরে আসার সময় সবকিছু স্বাভাবিক লাগছিল, মানুষ, গাড়ি, ভোরের আলো। কিন্তু আমার মনে একটা প্রশ্ন চিরকালের জন্য গেঁথে গেল। আমি কি আদৌ কোনো লাশ নিয়ে যাচ্ছিলাম? ওটা কি লাশ ছিল? আর যদি নাই হয়, তবে ওটা কে ছিল? এই ঘটনার পর আমি আর কখনো রাতের ডিউটিতে একা যাইনি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের প্রথম ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। নিজের মন্তব্য কমেন্টে জানিয়ে দিন। এখন আমরা আর দেরি না করে চলে যাব আজকের শেষ ভয়ের দিকে। আর শেষ ঘটনার জন্য সিলেক্ট করা ইমেলটি আমাদেরকে পাঠিয়েছেন ঢাকা থেকেই মেহরাব হোসেন।
তাহলে চলুন আর দেরি না করে মেহরাব হোসেনের পাঠানো ইমেল পড়ে ফেলা যাক। মেহরাব তার ইমেলে লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আমার নাম মোহাম্মদ মেহরাব হোসেন। আমি ঢাকায় থাকি, সবসময় আপনাকে শুনি। আপনার কণ্ঠে এই ঘটনাগুলো আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। এই প্রথম আপনাকে কোনো ঘটনা লিখে পাঠাচ্ছি। শুধুমাত্র আপনার কণ্ঠে নিজের পাঠানো একটা ঘটনা শোনার জন্য খুব খোঁজাখুঁজি করে একটা ঘটনা সংগ্রহ করতে পেরেছি, আর সাথে সাথেই লিখতে বসে গেছি। ঘটনাটি আমি শুনেছি আমার বন্ধুর কাছ থেকে। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম মাহমুদ। তিনি পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় চলে যাই। ঠিক সেইভাবে বলি যেভাবে মাহমুদ নিজেই তার ঘটনাটি বলেছিল আমার বন্ধুর কাছে। বলছে মাহমুদ, এই পেশায় আমি বহু বছর, কত রাত বেড়েতে লাশ টেনেছি তার কোনো হিসাব নেই। ডোমঘরে, মর্গে, পোড়াবাড়ি থেকে শুরু করে হাসপাতালের হিমঘর, আমার এই অ্যাম্বুলেন্সের চাকা ঘোরেনি এমন জায়গা কমই আছে। মানুষ মরে আমরা খবর পাই, আর সে নিথর দেহটা তার শেষ ঠিকানায় পৌঁছে দেই। এটাই আমার কাজ। রোদ, ঝড়, তুফান, মৃত্যুর যেমন কোনো সময় নেই, আমাদেরও তেমনই কোনো ছুটি নেই। আমি জানি লাশ ভয় পায় না, যারা বেঁচে আছে তাদের ভয় পেলেও চলে, কিন্তু যে একবার চোখ বুঝেছে তার আর কোনো চাও পাওয়া নেই, কোনো ক্ষতি করার ক্ষমতাও নেই। এ বিশ্বাসটা নিয়েই এতদিন কাজ করে এসেছি। কিন্তু সেই রাতের ঘটনাটা আমার সমস্ত বিশ্বাস, আমার এত বছরের অভিজ্ঞতাকে এক মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিয়েছিল। ঝুম বৃষ্টি হচ্ছিল সেদিন, রাত প্রায় 2টো বাজে। সারাদিনের খাটনের পর সবে মাত্র একটু চোখটা বুঝেছি। এমন সময় ফোন রিং রিং করে বেজে উঠল। এই অসময়ের ফোন আমাদের জন্য নতুন কিছু নয়। রিসিভার তুলতেই ওপাশ থেকে একটা ভাঙা ফ্যাসফ্যাসে গলার স্বর ভেসে এলো। ঠিকানাটা ঠিক মতো বলতেই পারছিল না। শহরের একেবারে শেষ প্রান্তে একটা অচেনা এলাকা, যে জায়গার নাম আমি আগে কখনো শুনিনি। ঠিকানাটা কোনো মতে ডায়েরিতে টুকে নিয়ে আমি অ্যাম্বুলেন্সটা বের করলাম। গ্যারেজের টিনের চালে বৃষ্টির শব্দ যেন হাতুড়ি পেটার মতো শোনাচ্ছিল। গাড়ি নিয়ে বেরোতেই বুঝলাম রাতটা সহজ হবে না। রাস্তার বাতিগুলো সব নিভে আছে, হয়তো ঝড়ের কারণেই। ওয়াইপার দিয়েও সামনের কাজটা পরিষ্কার করা যাচ্ছিল না। সে অচেনা এলাকায় পৌঁছাতে আমার প্রায় ঘন্টাখানেক লাগলো। সরু একটা গলি, তার দুপাশে পুরনো আমলের বাড়ি, একপাশে একটা মস্ত বড় দিঘি, বৃষ্টির পানিতে টইটম্বর। আমার গাড়ির হেডলাইট ছাড়া আর কোনো আলোর চিহ্ন নেই। ঠিকানা অনুযায়ী গাড়িটা যেখানে থামলো সেটা একটা বাড়ি না, যেন একটা ধ্বংসস্তূপ। বিশাল একটা পুরনো অন্ধকারের মতো বাড়ি। দেয়ালের প্লাস্টার খসে পড়েছে, জায়গায় জায়গায় শ্যাওলা জমে কালচে হয়ে আছে। এই ঝড়ের রাতেও বাড়িটার ভেতরে কোনো আলো জ্বলছিল না। আমি হর্ন বাজালাম, কোনো সাড়া নেই। শুধু কুকুরের কান্নার মতো একটা শব্দ ভেসে আসছিল। অগত্যা গাড়ি থেকে নেমে পড়লাম। ভারী বর্ষাতেটাও বৃষ্টি আটকাতে পারছিল না। বাড়ির মূল দরজায় করা নাড়তেই পাল্লাটা ক্যাচ করে খুলে গেল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। আমি মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জেলে ডাকলাম, কেউ আছেন? অ্যাম্বুলেন্স এনেছি। আমার গলার স্বর শুনে ভেতর থেকে দুজন লোক বেরিয়ে এলো। তাদের চেহারা দেখে আমি একটু থমকে গেলাম। দুজনই বয়স্ক, কিন্তু তাদের চেহারায় কোনো ভাবলেশ নেই, শোক, দুঃখ বা তাড়া কিচ্ছু না। কেমন যেন থমথমে, একটা কথাও ঠিক করে বলছিল না। আমি জিজ্ঞেস করলাম, রোগী কোথায়? তারা কোনো জবাব দিল না। শুধু একজন আমার দিকে তাকে ইশারায় ভেতরের একটা ঘর দেখিয়ে দিল। আমি স্ট্রেচারটা নিয়ে সেই ঘরের দিকে এগোলাম। ঘরটা আরো অন্ধকার, একটু স্যাঁতসেঁতে পুরনো গন্ধ নাকে আসছিল। ফ্ল্যাশ লাইটের আলোয় দেখলাম মেঝেতে সাদা কাফনে মোড়ানো একটা লাশ। বয়স বেশি না, দেখে মনে হলো কোনো মহিলার লাশ। কি কারণে মারা গেছে, কিভাবে মারা গেছে, কিচ্ছু জিজ্ঞেস করার সাহস হলো না আমার। বাড়ির লোকজন এমন পাথরের মতো চুপ করে থাকলে কাজ করতে খুব অস্বস্তি হয়। আমি কোনো মতো স্ট্রেচারটা সেট করে লাশটা তার উপরে তুললাম। লাশটা অস্বাভাবিক হালকা লাগলো, যেন ভেতরে শুধু তুলো ভরা। লোক দুটো আমার পিছু পিছু এলো, এক বিন্দু সাহায্য করলো না। আমি একা স্ট্রেচারটা ঠেলে অ্যাম্বুলেন্সের পেছনে তুললাম। পেছনের কেবিনের দরজাটা আটকাতেই যেন একটা ঠান্ডা স্রোত আমার শির দ্বারা দিয়ে নেমে গেল। মনে হলো এইমাত্র বাইরের পৃথিবী থেকে আমি নিজেকে আলাদা করে ফেললাম। গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট দিলাম। বাড়ির লোক দুটো তখনও দরজায় সেভাবেই দাঁড়িয়ে আছে। বৃষ্টিতে ভিজছে, কিন্তু এক চুল নড়ছে না। আমি আর তাকালাম না। গাড়ি ঘুরিয়ে সেই গলি থেকে বেরোনোর জন্য স্টার্ট দিলাম। গন্তব্য অনেক দূর, শহরের অন্য প্রান্তে গোরস্থান। চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর বৃষ্টির ঝমঝম শব্দ। অ্যাম্বুলেন্সের ভেতরে আমি একা, আর আমার পেছনের কেবিনে কাচের পার্টিশনের ওপাশে সেই কাফনে মোড়ানো লাশ। আমি জানি লাশ ভয় পায় না, কিন্তু সেদিন কেন যেন আমার বুকটা বারবার কেঁপে উঠছিল। লুকিং গ্লাসের পেছনের অংশটা অন্ধকার দেখাচ্ছিল। অ্যাম্বুলেন্সের পেছনের কেবিনে আমরা সাধারণত আলো জ্বালিয়ে রাখি না, যদি না সাথে কোনো অ্যাটেন্ডেন্ট থাকে। কিন্তু সেদিন সে অন্ধকারটা বড্ড বেশি ঘন মনে হচ্ছিল।
তবে মনে হচ্ছিল ওই অন্ধকারের মধ্যে কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে। আমি জোরে জোরে আল্লাহর নাম জপতে শুরু করলাম। ওয়াইপারটা যেন বৃষ্টির পানি সরাতে পারছিল না, নাকি আমার চোখ ঝাপসা হয়ে আসছিল ঠিক বুঝিনি। সেই ঘুমট পরিবেশ, সেই পিনপতন নীরবতা, শুধু বৃষ্টির শব্দ বাদে আর সেই অদ্ভুত বাড়িটার স্মৃতি, সবকিছু মিলিয়ে আমার বুকের ওপর যেন একটা ভারী পাথর চেপে বসেছিল। সেই গড়ের মতো ঠান্ডা ভেজা পরিবেশটা আমি কোনোদিন ভুলবো না। গলিটা পেরিয়ে গাড়ি হাইওয়েতে উঠতেই বৃষ্টির বেগ আরো বাড়ল। বাতাস যেন পাগলের মতো চিৎকার করছিল। চারপাশের গাছপালা ঝড়ে নুয়ে পড়েছে। আমার অ্যাম্বুলেন্সটা পুরনো মডেলের, এত জোরে বাতাস গাড়িটা পর্যন্ত কাঁপছিল। বিদ্যুতের ঝলকানিতে চারদিকে মাঝে মাঝে এমনভাবে সাদা হয়ে উঠছিল যে কয়েক মুহূর্তের জন্য চোখ ধা দিয়ে যাচ্ছিল। তারপর আবার সেই নিকষ কালো অন্ধকার। আমি প্রাণপণে গাড়ি চালাচ্ছি, রাস্তা একেবারে ফাঁকা, একটা সাইকেল বা অন্য কোনো ট্রাকের চিহ্ন পর্যন্ত নেই। এমন শুনশান রাস্তায় লাশ নিয়ে যাওয়া আমার জন্য নতুন কিছু নয়, কিন্তু আজকের মতো এমন অস্বস্তি, এমন অজানা ভয় আমার আগে কখনো লাগেনি। পেছনের কেবিনে লাশটা শোয়ানো, আমার ড্রাইভিং সিট আর পেছনের কেবিনের মাঝে শুধু একটা কাচের দেয়াল। সাধারণত এই কাজটা দিয়েই আমি পেছনে নজর রাখি, স্ট্রেচারটা ঠিকঠাক বাঁধা আছে কিনা, বা সাথে কোনো লোক থাকলে তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। কিন্তু আজ আমি ওই কাচের দিকে তাকাতেই পারছিলাম না। রিয়ার ভিউ মিররটা এমনভাবে সেট করা যে তাতে পেছনের কেবিনের অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না। তবু আমার বারবার মনে হচ্ছিল ওই অন্ধকারটা স্বাভাবিক নয়, ওটা যেন জমাট বাঁধা একটা কিছু। গাড়ির এসি বন্ধ, কাচ তোলা, বাইরে তুমুল বৃষ্টি, কিন্তু আমার ঘাড়ের কাছে বরফের মতো ঠান্ডা লাগছিল। একটা অদ্ভুত শিরশিরে অনুভূতি। মনে হচ্ছিল পেছনের অন্ধকার থেকে কেউ যেন আমার ঘাড়ে ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। আমি স্টিয়ারিং হুইলটা আরো শক্ত করে আঁকড়ে ধরলাম। এমন কেন হচ্ছে? আমি কি বেশি ক্লান্ত, নাকি সেই অদ্ভুত বাড়ির পরিবেশটা আমার মাথায় ঢুকে গেছে? নিজেকে নিজে বোঝালাম কিছু না, সব আমার মনের ভুল। লাশ নিয়ে যাচ্ছে তাই এমন লাগছে। আমি গাড়ির ক্যাসেট প্লেয়ারটা চালানোর চেষ্টা করলাম, যদি কোনো শব্দ হয় তাহলে হয়তো ওই গোমট ভাবটা কাটবে। কিন্তু প্লেয়ারটা কাজ করলো না, শুধু একটা হিস হিস শব্দ হয়ে বন্ধ হয়ে গেল। ঠিক তখনই বৃষ্টির ঝমঝম আর ইঞ্জিনের গর্জন ছাপিয়ে আমি একটা হালকা শব্দ পেলাম, খসখস, ঠিক যেন কেউ শুকনো পাতা মারিয়ে গেল, অথবা অথবা কেউ দেয়ালে নখ আছড়ালো। আমি চমকে উঠলাম, গাড়ির গতি একটু কমালাম, কান খাড়া করে শোনার চেষ্টা করলাম। না, আর কোনো শব্দ নেই, শুধু বৃষ্টি। আমি ঢোক গিললাম, হয়তো রাস্তার ঝাঁকুনিতে স্ট্রেচারটা একটু নড়েছে। পুরনো গাড়ি, তার উপর এমন ভাঙা রাস্তা, নড়তেই পারে, নিজেকে নিজে বোঝালাম। কিন্তু বুকটা টিপ টিপ করতে থাকলো। এই হাইওয়েটা বেশ ভালো, এখানে ঝাঁকুনির মতো গর্ত থাকার কথা নয়। আমি আবার গতি বাড়ালাম। গন্তব্য এখন অনেক দূরে, প্রায় আরো 1.5 ঘন্টার রাস্তা। এই অভিশপ্ত রাত যেন শেষই হতে চাইছিল না। আমি শুধু দোয়া পড়ছিলাম আর ভাবছিলাম কতক্ষণ এই লাশটা গোরস্থানে নামিয়ে দিয়ে আমি বাড়ি ফিরব। মিনিট 10 পার হয়েছে, আমি প্রায় ভুলে গিয়েছিলাম শব্দটার কথা। ঠিক তখনই আবার খসখস খসখস। এবার শব্দটা আরো স্পষ্ট, আরো জোরে। এবার আর রাস্তার ঝাঁকুনি বলে উড়িয়ে দেয়া গেল না। শব্দটা ঠিক আমার মাথার পেছনে ওই কাচের দেয়ালটার ওপাশ থেকে আসছে। মনে হলো কেউ যেন স্ট্রেচারের ওপর রাখা সাদা কাফনের কাপড়টা টেনে ধরলো। আমার হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো, ঘামে আমার কপাল ভেজে গেল। যদিও গাড়ির ভেতরটা ঠান্ডাই ছিল, আমি জানি লাশ নড়ে না। একটা মৃতদেহ যার প্রাণ নেই, সে কিভাবে শব্দ করতে পারে? তাহলে তাহলে ওটা কিসের শব্দ? আমি কাঁপা কাঁপা হাতে রিয়ার ভিউ মিররটা একটু অ্যাডজাস্ট করলাম, পেছনের কেবিনটা দেখার চেষ্টা করলাম, কিন্তু ঘন অন্ধকারে কিছুই দেখা গেল না। শুধু স্ট্রেচারের সাদা রংটা একটা আবছা দাগের মতো বোঝা যাচ্ছিল। আমি আয়নায় তাকাতে ভয় পাচ্ছিলাম, যদি কিছু দেখে ফেলি, যদি দেখি লাশটা উঠে বসেছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি চোখ বন্ধ করে আবার জোরে জোরে আল্লাহর নাম নিলাম। না, এটা হতেই পারে না, এটা আমার বিভ্রম। ক্লান্তি আর এই ঝড় বাদলের রাত আমার স্নায়ুর ওপর চাপ ফেলেছে। গাড়ি চালাতেই থাকলাম, কিন্তু আমার সমস্ত মনোযোগ পড়ে রইল পেছনের কেবিনে। প্রতিটি মুহূর্ত আমার কাছে 1 ঘন্টার মতো মনে হচ্ছিল। আমার কান শুধু ওই শব্দটা শোনার জন্য অপেক্ষা করছিল। এবং শব্দটা আবার হলো। এবার আর খসখস নয়, স্পষ্ট একটা ঘষ টানার শব্দ, যেন কেউ স্ট্রেচার থেকে নামার চেষ্টা করছে। তারপর একটা চাপা গঙ্গানির মতো আওয়াজ, নাকি ওটা বাতাসের শব্দ, আমি আর পার্থক্য করতে পারছিলাম না। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই ঘটনা কিছুতেই স্বাভাবিক ছিল না। আমি আর সহ্য করতে পারলাম না। এই দোটানার চেয়ে সত্যিটা যেন অনেক ভালো। পেছনের কেবিনে কি হচ্ছে আমাকে দেখতে হবে। হয়তো কোনো ইঁদুর বা অন্য কিছু ঢুকেছে সেই পুরনো বাড়িটা থেকে, অথবা লাশটা আদতেই নড়ছে। আমার হাত কাঁপছিল,
আমি স্টিয়ারিং থেকে একটা হাত সরিয়ে ড্যাশবোর্ডের দিকে নিয়ে গেলাম। সেখানে পেছনের কেবিনের লাইট জ্বালানোর একটা সুইচ আছে। সাধারণত ওটা আমরা ব্যবহার করি না। আমার আঙুলটা সুইচের উপর কাঁপছিল। আমি কি দেখব নাকি যা হচ্ছে হতে দিয়ে গাড়ি চালাতে থাকবো? কিন্তু এই ঘষ্টানোর শব্দটা আবার হলো। এবার মনে হলো কেউ যেন আমার আর কেবিনের মাঝখানের কাছের দেয়ালটায় আলতো করে টোকা দিল। আমি ভয়ে আতঙ্কে আল্লাহ বলে চিৎকার করে উঠলাম। আর কিছু না ভেবে সুইচটা টিপে দিলাম। পিছনের কেবিনে একটা হলদে বাতি জ্বলে উঠল। আমি সাথে সাথে রিয়ার ভিউ মিররে চোখ রাখলাম। যা দেখলাম তাতে আমার রক্ত হেম হয়ে গেল। আমার গলার স্বর বুকের ভেতরে আটকে গেল। আমি স্পষ্ট দেখলাম সাদা কাফনটা ওটা নড়ছে। স্ট্রেচারের ওপর লাশটা স্থির নেই। কাফনটা অল্প অল্প করে কাঁপছে, ঠিক যেমন কেউ পাতলা চাদরের নিচে শুয়ে জোরে জোরে নিঃশ্বাস নিলে চাদরটা কাঁপে। কাফনের যে অংশটা মুখের কাছে থাকার কথা সেই জায়গাটা ফুলে ফুলে উঠছে আর নেমে যাচ্ছে, যেন ভেতরে কেউ নিঃশ্বাস নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। আমি আতঙ্কে দিশেহারা হয়ে এমন জোরে ব্রেক কষলাম যে গাড়িটা প্রায় উল্টে যাচ্ছিল। টায়ার ঘষ্টানোর তীব্র শব্দ তুলে অ্যাম্বুলেন্সটা হাইওয়ের মাঝখানে দাঁড়িয়ে পড়ল। পেছনের কেবিন থেকে ধড়াস করে একটা ভারী জিনিস পড়ে যাওয়ার শব্দ পেলাম। সম্ভবত স্ট্রেচারটা উল্টে গেছে। ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। চারদিকে কবরের মতো নীরবতা, শুধু বৃষ্টির একটানা শব্দ আর আমার নিজের হৃৎপিণ্ডের ধুকপুকানি যা আমার কানে হাতুড়ির ঘায়ের মতো বাজছিল। আমি স্টিয়ারিং ধরে হাঁপাচ্ছিলাম। আমি কি দেখলাম? এটা কি সম্ভব? লাশ নিঃশ্বাস নিচ্ছে। তাহলে কি লোকগুলো আমাকে জ্যান্ত মানুষ দিয়ে দিয়েছে? কিন্তু কাফন পড়ানো ছিল। আর ওই বাড়ির পরিবেশ, না ওটা কোনো জীবিত মানুষের নিঃশ্বাস ছিল না। ওই কাফনেরটা স্বাভাবিক ছিল না। আমি ঘামছিলাম। কাঁপতে কাঁপতে দরজা খুলে বাইরে বের হলাম। ঝড়ের বেগ যেন দ্বিগুণ বেড়েছে। বৃষ্টির ঠান্ডা পানি মুহূর্তের মধ্যে আমার শরীর ভিজিয়ে দিল। কিন্তু আমার ভেতরের ভয় বা উত্তাপ একটুও কমাতে পারল না। হাইওয়েটা ঘুটঘুটে অন্ধকার। আমার গাড়ির হেডলাইট দুটোই এখন ভরসা। আমি টলতে টলতে অ্যাম্বুলেন্সের পেছনের দিকে গেলাম। পেছনের কেবিনের দরজাটা খুলবো কিনা ভাবছিলাম। যদি যদি লাশটা বেঁচে থাকে তাহলে তো তাকে হাসপাতালে নিতে হবে। কিন্তু আমার মন বলছিল ওটা ভালো কিছু নয়, ওটা কোনো খারাপ জিনিস। যদি দরজা খুলি আর ওটা আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। ভেতরে আলোটা তখনও জ্বলছিল। দরজার ছোট কাজ দিয়ে ভেতরে দেখার চেষ্টা করলাম, কিন্তু স্ট্রেচারটা উল্টে যাওয়ায় ঠিকমতো কিছু বোঝা যাচ্ছিল না। কাফনটা এখন মেঝের এক পাশে পড়ে আছে। আমি সাহসে ভর করে পেছনের দরজার হাতলে হাত রাখলাম। আমার হাত অসাড় হয়ে আসছিল। আমি যাই দেখি না কেন সেটার মুখোমুখি আমাকে হতেই হবে। হয় এটা আমার মনের ভুল, আর না হলে আজ আমার জীবনের শেষ রাত। আল্লাহর নাম নিয়ে আমি হাতলটা মোচড় দিলাম। দরজাটা খুলতেই একটা পচা স্যাঁতস্যাঁতে গন্ধের ঝাপটা এসে আমার নাকে লাগলো। এমন দুর্গন্ধ আমি আমার জীবনে কখনো পাইনি। শুধু পচা মাংস নয়, তার সাথে মিশে আছে যেন পুরনো ডোবার কাদা আর পচা পাতার গন্ধ। ভেতরের দৃশ্যটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি ভেতরের হলদে আলোয় ওকে দিলাম। আমার বুকটা তখনও ধরফর করছিল। গন্ধটা এত তীব্র যে আমার বমি পাচ্ছিল। ভেতরে স্ট্রেচারটা উল্টে পড়ে আছে, আর তার পাশে লাশটা ঠিক আগের মতোই আছে। সাদা কাফনে মোড়ানো, কাফনটাও স্থির, কোনো নড়াচড়া নেই। আমি কয়েক মুহূর্ত তাকিয়ে রইলাম। তাহলে আমি কি দেখলাম? ওই যে কাফনটা কাঁপছিল, ওটা কি আমার চোখের ভুল? ওই নিঃশ্বাস নেওয়ার দৃশ্যটা, ব্রেক কষার কারণে স্ট্রেচারটা উল্টে গেছে, এটা স্বাভাবিক। কিন্তু ওই নড়াচড়া, আমি কি তাহলে সত্যি ভুল দেখলাম? কিন্তু এই পচা গন্ধটা, ওটা তো আগে ছিল না। ওই গন্ধটা যদি লাশ পচার গন্ধই হবে, তাহলে এটা প্রথম থেকেই থাকার কথা। অ্যাম্বুলেন্সে লাশ তুললে একটা হালকা গন্ধ পাওয়া যায়, কিন্তু এ তো তেমন নয়। এ যেন কোনো ডোবা থেকে পচা পানি আর শৈবালের গন্ধ আসছে, যেন লাশটা কোনো নদী বা পুকুরে ডুবে মরেছিল আর সেই পানি নিয়ে উঠে এসেছে। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। এই পরিবেশে বেশিক্ষণ থাকা মানে নিজের বিপদ ডেকে আনা। ভেতরে যাই থাক, তা আমার গাড়িতে আছে। আমার দায়িত্ব এটাকে গোরস্থানে পৌঁছে দেয়া। আমি তাড়াতাড়ি দরজাটা সজোরে বন্ধ করে লক করে দিলাম। এক দৌড়ে ড্রাইভিং সিটে এসে বসলাম। ইঞ্জিন স্টার্ট করতে গেলাম, গাড়ি স্টার্ট হচ্ছিল না। আমি বারবার চাবি ঘোরাচ্ছিলাম। ইঞ্জিনটা শুধু একটা ঘর ঘর শব্দ করছিল, কিন্তু চালু হচ্ছিল না। আমার ভয়টা আবার ফিরে এলো। এই ঝড়ের রাতে হাইওয়ের মাঝে একটা রহস্যময় লাশ নিয়ে আমি ফেসে গেছি। আমি ঘামতে লাগলাম। বাইরে বৃষ্টির শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। পেছনের কেবিন থেকেও আর কোনো শব্দ আসছিল না। আমি শেষ চেষ্টা হিসেবে চাবিটা ধরে দোয়া পড়তে লাগলাম, আল্লাহ তুমি রক্ষা করো। এবার চাবি ঘোরাতে ইঞ্জিনটা বিকট শব্দে চালু হয়ে গেল। আমি এক মুহূর্ত দেরি করলাম না। গিয়ার ফেলে আমি পাগলের মতো গাড়ি ছোটানো শুরু করলাম। যত তাড়াতাড়ি সম্ভব এই লাশ থেকে, এই গন্ধ থেকে মুক্তি পেতে হবে। আমার লক্ষ্য এখন শুধু সামনের রাস্তা, কিন্তু মুক্তি কি এত সহজ? কিছুক্ষণ গাড়ি চালানোর পর আমার বুকের কাঁপুনিটা একটু কমলো।
আমি নিজেকে বোঝালাম হয়তো পুরনো লাশ ছিল, তাই গন্ধটা হঠাৎ করে বেড়েছে। তার কাফন নড়ার ব্যাপারটা হয়তো উল্টে পড়ার আগেই কোনোভাবে ঝাঁকুনিতে হয়েছিল। আমি ক্লান্ত, তাই এসব দেখছি। এসব ভাবতে ভাবতে আমার চোখ পড়ল রিয়ার ভিউ মিররে। পিছনের কেবিনের আলোটা আমি নেভাতে ভুলে গিয়েছিলাম। আর এবার যা দেখলাম তাতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। আমার হাত পা যেন স্টিয়ারিং আর প্যাডেলের সাথে জমে গেল। এবার আমি ভুল দেখিনি। উল্টে পড়া স্ট্রেচারটা পাশে, মেঝের ওপর লাশটা ঠিকই পড়ে আছে, কিন্তু লাশের ঠিক পাশে একটা কুচকুচে কালো অবয়ব, একটা আস্ত ছায়ামূর্তি বসে আছে। সেটা মানুষের মতোই, কিন্তু তার চেয়েও লম্বাটে। কোনো চোখ, মুখ, নাক কিচ্ছু নেই, শুধু একটা জমাট বাঁধা অন্ধকার, যা ভেতরের হলদে আলোতেও একটু ফিলকে হয়নি। সেটা স্ট্রেচারের পাশে উবু হয়ে বসেছিল। আমি ভয়ে জমে গেলাম। আমার গাড়ি চালানোর শক্তিটুকু আর ছিল না। গাড়িটা নিজ থেকেই ধীর গতিতে চলছিল। আমার চোখ দুটো আয়না থেকে সরছিল না। ওই অবয়বটা, ওটা নড়ল, ওটা ধীরে ধীরে আমার দিকে মাথা ঘোরালো। সেটার কোনো চোখ নেই, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছিলাম ওটা আমার দিকেই তাকিয়ে আছে। আমার দিকে তাকিয়ে যেন হাসছে, একটা নিঃশব্দ ভয়ঙ্কর হাসি। আমি সেই হাসির অনুভূতি আমার চামড়ার ওপর দিয়ে অনুভব করতে পারছিলাম, একটা ঠান্ডা কাটা দেওয়া অনুভূতি। আমি জানি না ওটা কি সেই লাশটা থেকে বেরিয়েছে, নাকি ওটা প্রথম থেকেই আমার গাড়িতে ছিল। ওই বাড়ির লোকগুলো কি তাহলে? আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। আমি স্টিয়ারিং ধরে কাঁপছিলাম, আমার সমস্ত শরীর অবশ্যই আসছিল। গাড়ির গতি কমে গিয়ে প্রায় থামার মতো হয়ে গেছে, কিন্তু আমার পা অ্যাক্সিলারেটর থেকে সরানোর বা ব্রেক চাপার শক্তিটুকু ছিল না। আমার চোখ দুটো রিয়ার ভিউ মিররের আয়নাটাতে সেটে গিয়েছিল। ওই জমাট বাঁধা অন্ধকার, ওই কুচকুচে কালো অবয়বটা, ওটা ঠিক সেখানেই বসেছিল, উল্টে পড়া স্ট্রেচার আর কাফনে মোড়ানো লাশটার পাশে উবু হয়ে। আমি আমার নিজের নিঃশ্বাসের শব্দ পাচ্ছিলাম। কেমন একটা সাই সাই শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল ফুসফুসটা ফেটে যাবে। আমি ঠোঁট নাড়ানোর চেষ্টা করলাম। কে ওখানে? আমার গলা দিয়ে যে স্বরটা বেরোলো তা এতই ক্ষীণ আর কাঁপা যে সেটাকে নিজের গলায় মনে হলো না, যেন অন্য কেউ আমার ভেতর থেকে কথা বলার এক ব্যর্থ চেষ্টা করলো। ওই ছায়ামূর্তিটা একটু নড়ল না, কোনো জবাব দিল না, শুধু স্থির থাকলো। আমার মনে হলো ওই চোখহীন দৃষ্টি আমার আত্মা পর্যন্ত এফর করে নিচ্ছিল। ওটা আমাকে দেখছিল, আমার ভয়টাকে উপভোগ করছিল। আমি পাগলের মতো দোয়া দরুদ পড়তে লাগলাম। যা কিছু মনে আসছিল, সূরা, আয়াত, আল্লাহর নাম, সবকিছু একসাথে জপতে শুরু করলাম, কিন্তু আমার গলা দিয়ে স্বর ফুটছিল না। সব শব্দ যেন আমার বুকের ভেতরে আটকে যাচ্ছিল। আর ওই খারাপ জিনিসটা, ওর ওপর আমার এই দোয়ার কোনো প্রভাবই পড়ছিল না। সে একই রকম স্থির, একই রকম ভয়াবহ, যেন আমার এই পবিত্র শব্দগুলো তার কাছে কোনো অর্থই বহন করে না। হঠাৎ ওটা মাথা ঘোরালো, খুব ধীরে, যেন 100 বছরের পুরনো কোনো জং ধরা কবজা নড়ছে। একটা কিচকিচ শব্দ হলো, নাকি ওটা আমার কানের ভুল? ওটা আমার দিক থেকে তার মনোযোগ সরিয়ে নিল। ওটা এখন তাকালো কাফনে মোড়ানো লাশটার দিকে। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। এবার কিছু একটা ঘটবে। আমি চোখ বন্ধ করে ফেলতে চাইলাম, কিন্তু পারলাম না। যেন কেউ আমার চোখের পাতা দুটো চেপে ধরে রেখেছে। আমি দেখতে বাধ্য হচ্ছিলাম। ওই অবয়বটা এখন লাশটার ওপর কিছু একটা করবে। আমি ভাবছিলাম গাড়ি থামিয়ে লাফ দেব, কিন্তু এই ঝড় বৃষ্টির রাতে মাঝ হাইওয়েতে আমি যাব কোথায়? চারদিকে যতদূর চোখ যায় শুধু অন্ধকার আর পানির স্রোত। এখান থেকে পালানোর কোনো পথ নেই। আমি অ্যাম্বুলেন্সের ভেতরে বন্দি। ঠিক তখনই আমার পায়ে একটা ঠান্ডা ভেজা স্রোত এসে লাগলো। প্রথমে আমি ভাবলাম হয়তো ঝড়ের তোড়ে দরজা দিয়ে বৃষ্টির পানি ঢুকছে, কিন্তু অ্যাম্বুলেন্সের দরজা সব ঠিকঠাক ছিল, থাকারই কথা। আমি চমকে উঠে নিজের পায়ের দিকে তাকালাম। ড্রাইভিং সিটের মেঝেও ভিজে যাচ্ছে। আমি অবাক হয়ে দেখলাম পেছনের কেবিন থেকে আমার কেবিনের মাঝখানের কাছের পার্টিশনের নিচ দিয়ে নোংরা কালো পানি গড়িয়ে আমার পায়ের কাছে চলে এসেছে। আমি আতঙ্কে শিউরে উঠলাম। এই পানি এলো কোত্থেকে? আমি আবার আয়নার পেছনের কেবিনে তাকালাম, আর যা দেখলাম তা আমার ভয়ের শেষ সীমাকে অতিক্রম করে গেল। যেখানটায় লাশটা রাখা, ঠিক তার নিচ থেকে যেন খুদো কাফনটার ভেতর থেকে অনবরত পচা গন্ধওয়ালা পানি বেরোচ্ছিল। শুধু পানি নয়, কালছে তেলতেলে ঘন একটা তরল, যেন লাশটার ভেতরকার সমস্ত পচন এই মুহূর্তে পানি হয়ে বেরিয়ে আসছে। আমার পা সেই নোংরা ঠান্ডা পানিতে ভেজে যাচ্ছিল। গন্ধটা এখন আর শুধু নাকে আসছিল না, মনে হচ্ছিল ওটা আমার চামড়া ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছে। সেই পুরনো ডোবার গন্ধ, পচা শৈবালের গন্ধ, আর তার সাথে মিশে আছে কাঁচা মাংস পচে গলে যাওয়ার
এক অসহ্য দুর্গন্ধ। আমার বমি ঠেলে বেরিয়ে আসতে চাইল। আমি কোনো মতে মুখ চেপে আটকালাম। পেছনের কেবিনের মেঝেটা এখন সেই কালো পানিতে ভেসে যাচ্ছে। প্রায় 1 ইঞ্চি গভীর পানির একটা স্তর তৈরি হয়েছে। অ্যাম্বুলেন্সের হলদে বাতির আলোয় সেই কালো পানিটা চকচক করছিল। সাদা কাফনটা এখন আর সাদা ছিল না, সেটা সেই কালো দুর্গন্ধময় পানিতে ভেজে একাকার হয়ে গেছে। আর সেই ছায়ামূর্তিটা, ওটা এখন আর উবু হয়ে বসেছিল না। ওটা এখন সেই কালো পানির মধ্যেই আরামে বসে আছে, হাঁটু ভাঁজ করে স্থিরভাবে, যেন এই পরিবেশটাই তার আসল জায়গা। এই পচা পানি, এই ভেজা কাফন আর এই অন্ধকার কেবিন, এটাই যেন তার রাজত্ব। এই পানি যেন তার শক্তি, তার উৎস। আমার আর বুঝতে বাকি রইল না যে অবয়ব, ওই গন্ধ আর এই পানি সবকিছু এক সূত্রে গাঁথা। ওই লাশটা এই খারাপ জিনিসটাকে বহন করে এনেছে। এটা কোনো সাধারণ মৃত্যু ছিল না। ওই বাড়ির লোকগুলো সব জানতো, তারা জেনে শুনেই এটাকে আমার গাড়িতে তুলে দিয়েছে। হয়তো এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্যই তারা আমাকে ডেকেছিল। তারা এই খারাপ জিনিসটাকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আমার ভয়টা এবার এক অজানা ক্রোধে পরিণত হলো। আমাকে এখান থেকে বেরোতেই হবে, আমাকে বাঁচতে হবে। এই জিনিসটাকে এর গন্তব্যে পৌঁছে দিয়েই আমাকে এই অভিশপ্ত অ্যাম্বুলেন্স থেকে মুক্তি পেতে হবে। আমি আর এক মুহূর্ত নষ্ট করতে রাজি নই। আমি চোখ মুখ শক্ত করে আমার ভেজা পা দুটোকেই প্যাডেলের ওপর রাখলাম। স্টিয়ারিং হুইলটা এত জোরে আঁকড়ে ধরলাম যে আমার আঙ্গুলের গাঁটগুলো সাদা হয়ে গেল। আমি আয়নার দিকে শেষবার তাকালাম। ওই ছায়ামূর্তিটা তখনও লাশটার দিকে তাকিয়েছিল। মনে হলো ওটা আমার পালানোর প্রস্তুতি টের পেয়ে গেছে। আমার আর সময় ছিল না। ওই ছায়ামূর্তিটা যে মুহূর্তে লাশটার দিকে পূর্ণ মনোযোগ দিয়েছে, সেই মুহূর্তে আমাকে আঘাত হানতে হবে। আমি আর কোনো দোয়া দরুদ পড়ছিলাম না। আমার মাথায় তখন শুধু একটাই চিন্তা, পালাতে হবে। আমি অ্যাক্সিলারেটরে আমার সর্বশক্তি দিয়ে চাপ দিলাম। পুরনো অ্যাম্বুলেন্সের ইঞ্জিনটা একটা বাঘের মতো গর্জন করে উঠল। চাকাগুলো হাইওয়ের ভেজা পিচ আঁকড়ে ধরে তীব্র গতিতে ছুটতে শুরু করলো। পেছনের কেবিনে কালো পানিগুলো গাড়ির গতির ঝাঁকুনিতে সজোরে এদিক ওদিক আছড়ে পড়ল। আমার লক্ষ্য এখন শুধু সামনের রাস্তা। ঝড়ের মধ্য দিয়ে বৃষ্টির পানি কেটে আমার অ্যাম্বুলেন্স ছুটছিল, কিন্তু আমি জানতাম এত সহজে সব শেষ হবে না। আমি যখনই অ্যাক্সিলারেটরে চাপ দিয়ে গাড়ির গতি বাড়ালাম, পিছনের ওই ছায়ামূর্তিটা যেন বুঝতে পারলো যে আমি তার রাজত্ব থেকে পালাতে চাইছি। ওটা ধীরে ধীরে তার হাত বাড়ালো, একটা লম্বা ধোয়ার মতো কালো হাত। সেই হাতে কোনো আঙুল ছিল না, ছিল শুধু সুচালো কিছু একটা। হাতটা বাড়ালো সেই কালো পানিতে ভেজা সপসপে কাফনটার দিকে। যে মুহূর্তে ওই কালো অবয়বটা কাফনটা স্পর্শ করলো, সেই মুহূর্তে একটা ভয়ঙ্কর অকল্পনীয় ঘটনা ঘটল। উল্টে পড়ে থাকা স্ট্রেচারটা সজোরে ঝাঁকি দিয়ে উঠল। শুধু স্ট্রেচার নয়, কাফনের ভেতরের লাশটাও। যেন ওটার লাশ নেই, ওটা জীবন্ত হয়ে উঠেছে। তবে কোনো জীবিত মানুষের মতো নয়, বরং এক বন্য হিংস্র পশুর মতো। কাফনটা পাগলের মতো কাঁপতে লাগলো। ভেতর থেকে ছটফট করার, কাপড় ছিঁড়ে ফেলার তীব্র আওয়াজ আসতে লাগলো। মনে হচ্ছিল ওটা ছিঁড়ে এখনই কিছু একটা বের হয়ে আসবে। একটা গঙ্গানির শব্দ। না, ওটা গঙ্গানির নয়, ওটা একটা চাপা গর্জন। আমি আর পেছনের দিকে তাকালাম না। আমি জানি যদি আমি এখন রিয়ার ভিউ মিররে তাকাই, তাহলে আমি যা দেখব তাতে আমি হয়তো সেখানে জ্ঞান হারাবো, অথবা হার্ট ফেল করে স্টিয়ারিং এর ওপর ঢলে পড়ব। আমার চোখ শুধু সামনের রাস্তায়, কাছের ওপর আছড়ে পড়া বৃষ্টির ফোঁটাগুলো যেন রক্তের বিন্দুর মতো লাগছিল। আমি পাগলের মতো গাড়ি চালাচ্ছিলাম, আমার চোখ দিয়ে পানি পড়ছিল। সেটা কি ভয় নাকি এই অসহ্য পরিস্থিতি থেকে মুক্তির আকুতি, আমি জানি না। কিন্তু পেছনের তাণ্ডব থামেনি, ওটা আরো বাড়ল। হঠাৎ আমি একটা শব্দ পেলাম। শব্দটা আমার ঠিক মাথার পেছনে, আমার আর কেবিনের মাঝখানের সেই কাচের দেয়ালটায়। খসখস খসখস। আমার শিরদাঁড়া দিয়ে একটা বরফ শীতল স্রোত বয়ে গেল। পেছনের ওই জিনিসটা এখন আমার দিকে মনোযোগ দিয়েছে। খটখট কিচকিচ শব্দটা আরো তীব্র হচ্ছে, যেন ধারালো নখ দিয়ে কেউ কাজটা আছড়ানোর চেষ্টা করছে, কাজটা ভেঙে ফেলতে চাইছে। আমি আয়নায় না তাকিয়ে বুঝতে পারছিলাম ওই দেয়ালের ওপাশে কি ঘটছে। ওই ছায়ামূর্তিটা অথবা কাফনের ভেতর থেকে বেরিয়ে আসা ওই জিনিসটা এখন পার্টিশন ভেদ করে ড্রাইভিং সিটে চলে আসতে চায়। ওই কালো পচা পানি মাখা হাত বা অবয়বটা এখন আমার ঘাড়ের ওপর পড়তে চায়। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম, দূরে থাক, আমার কাছে আসবে না। কিন্তু আমার চিৎকার ওই ঝড় আর ইঞ্জিনের গর্জনে হারিয়ে গেল। আর ওই খামচির শব্দটা, ওটাও আরো জোরে, আরো হিংস্র হয়ে উঠল। মনে হচ্ছিল কাজটা এখন গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে পড়বে। আমি পাগলের মতো গাড়ি চালাচ্ছিলাম, ঝড়ের মধ্যে 100 কিলোমিটারের বেশি গতিতে। আমার শুধু মনে হচ্ছিল কাজটা যদি ভেঙে যায়, যদি ওই কালো পানি আর ওই পচা গন্ধ মাখা কিছু একটা আমার সামনের সিটে চলে আসে, তাহলে সব শেষ। সেই পচা গন্ধটা এখন আরো তীব্র, যেন ওই কালো পানি
বাষ্পীভূত হয়ে পুরো গাড়িতে ছড়িয়ে পড়ছে। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি জানি না সেদিন কিভাবে, কোন শক্তিতে আমি গাড়িটা চালিয়েছিলাম। হয়তো আল্লাহ তাআলাই আমার হাত ধরে রেখেছিলেন। কতক্ষণ চালিয়েছিলাম আমার মনে নেই। একসময় আমি দেখলাম দূরে গোরস্থানের গেট। গোরস্থানের গেটটা দেখতে পেয়ে আমি আমার শেষ শক্তিটুকু দিয়ে এমন ব্রেক কষলাম যে গাড়িটা বিকট শব্দে প্রায় গেটের সাথে ধাক্কা খেতে খেতে দাঁড়িয়ে গেল। ইঞ্জিন বন্ধ হয়ে গেল। চারদিকে হঠাৎ পিনপতন নীরবতা, শুধু ঝুমঝুম বৃষ্টির শব্দ। পেছনের কেবিন থেকেও আরো কোনো শব্দ আসছিল না। ওই খামচির শব্দ, ওটা থেমে গেছে। আমি কাঁপতে কাঁপতে গাড়ি থেকে নামলাম। গোরস্থানের তত্ত্বাবধায়ক এই ঝড় বৃষ্টির রাতে আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলেন। তিনি তার ঘর থেকে টর্চ জেলে বেরিয়ে এলেন। কি ভাই, এই তুফানে? আমি কোনো কথা বলতে পারছিলাম না। আমার গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না। আমি টলতে টলতে অ্যাম্বুলেন্সের পেছনের দিকে গেলাম। পেছনের দরজার হাতলটা ধরার সাহস আমার হচ্ছিল না, যদি ওটা ভেতরেই ওত পেতে বসে থাকে। কিন্তু আমাকে এটা করতে হবে। আমি আল্লাহর নাম নিয়ে এক টানে দরজাটা খুললাম। ভেতরের হলদে আলোটা তখনও জ্বলছিল। ভেতরে তখন সব শান্ত। মেঝেটা কালো পানিতে ভেসে যাচ্ছে। লাশটা কাফনে মোড়ানো অবস্থাতেই পড়ে আছে, স্থির। কিন্তু সেই ছায়ামূর্তিটা ওখানে আর নেই। যেন ওটা গন্তব্য পেয়ে নেমে গেছে, অথবা ওটা ওই লাশের মধ্যেই আবার মিশে গেছে। আমার চোখ পড়ল মাঝখানের কাচের দেয়ালটায়। হলদে আলো আমি স্পষ্ট দেখলাম কাচের ওপর গভীর লম্বা লম্বা আঁচড়ের দাগ। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। স্ট্রেচারটা কোনো মতে টেনে বের করে সেই কর্দমাক্ত মাটির ওপর প্রায় ফেলেই দিলাম। তত্ত্বাবধায়ক অবাক হয়ে আমার কাণ্ড দেখছিলেন। আমি তাকে একটা কথাও বলিনি। এক দৌড়ে গাড়িতে উঠে বসলাম। স্টার্ট দিলাম, গাড়িটা ঘুরিয়ে সেই গোরস্থান থেকে বেরিয়ে এলাম। এক মুহূর্ত পেছনে তাকাইনি। ওই রাতই ছিল আমার শেষ ডিউটি। পরদিন সকালে আমি গ্যারেজের মালিককে চাবিটা বুঝিয়ে দিয়ে আমার সব পাওনা নিয়ে চলে এসেছিলাম। আমি আর কখনো অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং ধরিনি। ওই পেশায় আমি ছেড়ে দিয়েছি। কিন্তু সেই রাতের ঘটনা আমি ভুলতে পারিনি। সেই কালো অবয়ব, সেই পচা কালো পানি, আর সেই অসহ্য গন্ধ, আর সব শেষে আমার মাথার ঠিক পেছনের কাছের ওপর ওই খামচির শব্দ আজও আমার রাতের ঘুম কেড়ে নেয়। মাঝে মাঝে গভীর রাতে যখন বৃষ্টি হয়, আমার মনে হয় সেই খসখস কিচকিচ শব্দটা আমি আবার শুনতে পাচ্ছি। মনে হয় ওই ছায়ামূর্তিটা এখনো আমাকে খুঁজে বেড়াচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের চমৎকার দুটি লোমহর্ষক অ্যাম্বুলেন্সের ঘটনা। অ্যাম্বুলেন্সের ঘটনাগুলো বরাবরই সবসময় ভয়ঙ্কর হয়ে থাকে, শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। এত চমৎকার দুটি ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য আপনাদের জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। তবে কোন ঘটনাটি আপনাদের কাছে বেশি ভয়ঙ্কর লেগেছে, কোন ঘটনাটি শুনে গা ছমছম করে ওঠে, তা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তাছাড়া এটাও লিখে ফেলুন যে আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হন। সবশেষে বলতে চাইবো, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন নিত্য নতুন ভয়ঙ্কর আপডেট পেতে। আর ভিডিওটি শেয়ার করে দিন এমন কারোর সাথে যেই সমস্ত ঘটনা শুনতে প্রবল আগ্রহ রাখে। আবার দেখা হবে অন্য কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে। আল্লাহ হাফেজ।